টাকা দেয় নাকি সবাই? হ্যাঁ ভাই, আমি টাকা দেই। এখন কি তোদের দেলোয়ার স্যার ক্লাস নিচ্ছে না? জি ভাই। জি ভাই। তাই মামুনের সাথে যতটুকু কথা হয়েছিল, মামুন বললো যে ভাই ওই প্রপোজালটা দেখাই দেয়, ঠিক আছে? এখন ওই প্রপোজাল কিসের আগে তোমার যে বিষয়টা জানতে হয়, আমি সরাসরি তোমার কাজের ভিতরে চলে যাইতেছি, বুঝছো? জি ভাই। আচ্ছা, সেটা হচ্ছে যে টাইটেলে বা যখন তোমরা লিখবা কোনো কিছু লিখবা, অর্থাৎ একটা লাইনে লিখবা, একটা প্যাসেজে লিখবা, তখন সেই টেক্সট, সেটাকে আমরা বলি হচ্ছে টেক্সট ওয়ার্ড। এই টেক্সট ওয়ার্ড লেখার সময় রেফারেন্স দিতে হয়। এই রেফারেন্সটা কিভাবে লিখতে হয় সেটা কি জানা আছে নাকি? জি ভাই, জানা আছে ভাই। আচ্ছা, মানে স্যার একবার বলছিল, সেটা একটু দেখে দেন স্যার। আচ্ছা। আর হচ্ছে যদি লিস্ট রেফারেন্স হয় তাহলে সেই ক্ষেত্রে তোমার কিভাবে হবে, ঠিক আছে? সেটা আগে একটু দেখাই, কারণ এটা হচ্ছে প্রতিটা জায়গায় থাকবে তো, সেই জন্য। আচ্ছা, দেখো, যদি তোমার টেক্সট রেফারেন্স হয়, অর্থাৎ তুমি একটা প্যারা লিখতেছো, ঠিক আছে? একটা প্যারা লিখছো বা একটা যে ইন্টারন্যাশনাল জার্নাল থেকে একটা প্যারা তুমি লিখছো, সেটা শেষে তোমাকে কি দিতে হবে? রেফারেন্স দিতে হবে, বুঝছো? তাহলে সেই রেফারেন্সের ক্ষেত্রে তোমার ওই যেইখান থেকেই তুমি দেখো না কেন, বা যেখান থেকেই, যে ওয়েবসাইট থেকে দেখো, তুমি গুগল স্কলারে যাও, পাবমেডে যাও, যেখানে যাও, সেখানেই দেখবা যে অথর নেম থাকে, বুঝছো? যারা ওই রিসার্চ গুলো থাকে তাদের অথর নেম থাকে। তো অথর নেম এরকম দুইটা ভাগে ভাগ থাকে, বুঝছো? দেখা যাচ্ছে কি? জি ভাই। জি ভাই, দেখা যাচ্ছে ভাই। এরকম দুইটা নামও থাকতে পারে, তিনটা নামও থাকতে পারে। মামুন হাসান সরকার থাকতে পারে, মামুন আহমেদ থাকতে পারে, মামুন হাসান থাকতে পারে, ঠিক আছে? তাহলে যখন তুমি লিখবা তখন শেষের অংশটা আগে আসবে। আমি যখন এখানে লিখছি যে মামুন মাহমুদ, তাইলে এখানে মাহমুদটা আগে আসবে, ঠিক আছে? মাহমুদটা আগে আসবে একজনের ক্ষেত্রে, যদি ওই আর্টিকেলটা একজন লিখে থাকে, তাহলে মামুন আর ওই যে যত সালে সেটা পাবলিশ হয়েছে শুধু ওই সালটা আসবে। আর আরেকটা কথা একবারেই বলে রাখি, সেটা হচ্ছে যে এই লাইনের আগে, ব্র্যাকেটের আগে ফুল স্টপ দিলে হবে না, একদম শেষে, ব্র্যাকেটের শেষে ফুল স্টপ দিতে হবে। তারপর তুমি যেখান থেকে রেফারেন্সটা নিচ্ছ, যদি সেটা দুইজন লিখে থাকে, অথর যদি দুইজন হয়, যেমন মামুন মাহমুদ, পার্থ কুমার, যদি দুইজন হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে এই মামুন মাহমুদ হবে, এন্ড পার্থ কুমারের শুধু কুমার হবে। এরপর সালটা দিয়ে ফুল স্টপ দিতে হবে। এটা হচ্ছে তোমার টেক্সট রেফারেন্সের ক্ষেত্রে। টেক্সট অর্থাৎ তুমি যে কোনো জায়গায় যে টেক্সটটা লিখবা সেটা। আর যদি অথর দুইজনের বেশি হয়ে থাকে, তাহলে ধরো মামুন মাহমুদ, পার্থ কুমার, কায়ুম শেখ, ঠিক আছে, এরকম দুইজনের বেশি যদি হয়ে থাকে, তাহলে এই যে কোনো একজনকে তুমি সিলেক্ট করতে পারবা। ধরো পার্থ কুমারকে তুমি সিলেক্ট করলা, তাহলে এখানে কি হবে? শুধু কুমারটা, কুমার, তাহলে সেখানে হবে শুধু কুমার লিখে এল এর পরে একটা ফুল স্টপ আছে, তারপর সালটা ধরো 2022,
এরপর আবার ব্র্যাকেট অর্থাৎ যদি তোমার বেশি হয়, যদি যে রেফারেন্সটা যারা লিখছে অথর সংখ্যা যদি 2 এর বেশি হয় তাহলে যে কোনো একজনের নাম দিতে হবে, তারপর এই এয়ারটেল সংখ্যাটা, এয়ারটেল কথাটা লিখতে হবে। ঠিক আছে, এয়ারটেল কথাটা লিখতে হবে, তারপর হচ্ছে যে সালে এটা পাবলিশ করা হয়েছে সেই সালটা লিখে পরে ফুল স্টপ দিতে হবে। এটা হচ্ছে গেল তোমার টেক্সট রেফারেন্সের বিষয়গুলো। এরপর আসতেছে যদি লিস্ট রেফারেন্স। লিস্ট রেফারেন্স হচ্ছে একদম তোমরাতে যে প্রপোজালটা যে করবা একদম প্রপোজালের শেষে, মানে তুমি যত লেখা লিখছো, ঠিক আছে, একটু তুমি টাইটেল ইন্ট্রোডাকশন থেকে শুরু করে রেফারেন্সের আগ পর্যন্ত যত লিখছো এই সব কিছুরই তো তুমি এই টেক্সট করে করে এই করছো না, রেফারেন্স দিছো, সেই টেক্সট করে করে রেফারেন্স যখন দিছো সেই পুরা এটা তোমার রেফারেন্সটা এখানে দিতে হবে, এখানে একদম পুরাটা। তাহলে সেটা কিভাবে দিতে হবে? সেটা হচ্ছে যে প্রথমে তোমার অথর নেম থাকবে। অথর নেম হ্যালো হ্যালো আমার কথা শুনতে পাচ্ছ? জি ভাই শুনতে পাচ্ছি। আচ্ছা, তাহলে অথর নেম হচ্ছে যে কয়জন তোমার পাবলিকেশন করছে তাদের নাম আগে লিখতে হবে, যতজনই থাকবে সবার নামে এখানে লিখতে হবে। তারপরে কমা দিয়ে ইয়ার অফ পাবলিকেশন, কত সালে ওই আর্টিকেলটা পাবলিশ করা হয়েছিল সেটা লিখতে হবে। তারপরে লিখতে হবে ওইটা টাইটেলটা কি ছিল, ওটা কত সালে, মানে ওইটা কি নামে প্রকাশিত হয়েছিল সেটা তোমার লিখতে হবে। তারপর হচ্ছে জার্নাল নেম। জার্নাল নেম বলতে ওটা কোন জার্নালে প্রকাশিত হয়েছিল, যে জার্নালে প্রকাশিত হবে সেটার ইটালিক ফর্ম লিখতে হবে, ইটালিক ভাবে লিখতে হবে। ঠিক আছে, তারপর ওইটার একটা ভলিউম থাকে, ওই যে জার্নালে প্রকাশিত হয় সেটার একটা ভলিউম থাকে, সেটার একটা ইয়ার থাকে। ঠিক আছে, আমি তোমাকে এখন একটা দেখাই, গুগল স্কলারে যদি তুমি যাও, ফিজিওথেরাপি ইন স্ট্রোক রিহ্যাবিলিটেশন, এটা যদি দাও তাহলে অনেকই রিভিউ আসবে। তার ভেতরে একটা দেখাই, তুমি যদি এইখান থেকে কোনো টেক্সট কপি করো, বা এইখান থেকে কপি তো করতে পারবা না ওইভাবে, সেটা বলবো আস্তে আস্তে। এইখান থেকে যদি তুমি নাও তাহলে এইখানে যে দেখো তিনটা নাম দেওয়া আছে, এই তিনজনের নাম তোমার লিখতে হবে। ঠিক আছে, এই তিনজনের নাম প্রথমে লিখতে হবে, তারপর এটা কি নামে প্রকাশিত হয়েছিল এই পুরাটা লিখতে হবে, কি নামে প্রকাশিত হয়েছিল সেটা লিখতে হবে। তারপর হচ্ছে এটা কোন জার্নালে প্রকাশিত হয়েছে, এটা কোন জার্নালে প্রকাশিত হয়েছে, এটা কোন জার্নাল সেটা তুমি শেষের দিকে পাবা। ঠিক আছে, এটা কোন জার্নালে প্রকাশিত, এই পাশে দেখো লেখা আছে কোন জার্নাল, সেটা এই ওইটা শেষে লেখা থাকবে। বা এটার যদি কোনো পিডিএফ থাকে, পিডিএফ ভার্সন থাকে, তাহলে সেখানেও এটা লেখা থাকে। গেল এটা। তারপর হচ্ছে এটা কত সালে পাবলিশ হয়েছে, এই যে 2009 সালে এটা পাবলিশ হয়েছে। ঠিক আছে, 2009 সালে এটা পাবলিশ হয়েছে। এটার ভলিউম নাম্বার নাই, দেখছো এটার ভলিউম নাম্বার এটার কোথাও দেওয়া নাই, ভলিউম নাম্বার এটা দেওয়া আছে, পেজ নাম্বারটা দেওয়া আছে, এই যে পেজ নাম্বারটা দেওয়া আছে। তাহলে সাল রেখে তোমাকে এই পেজ নাম্বারটা উল্লেখ করতে হবে, তাহলে তোমার এই লিস্ট যেটা রেফারেন্সিং সিস্টেমটা ছিল সেটা হয়ে যাবে। এভাবে করে আস্তে আস্তে যে কয়টা তোমার
ওই আগে নিছো, কপি করছো বা আগে লিখছো, যে যতগুলা ওয়েবসাইট থেকে যতগুলা রেফারেন্স থেকে লিখছো সবগুলো এখানে দিতে হবে। তাহলে এটা কি বোঝা গেছে? জি ভাই। যেমন ধরো এই যে এখানে একটা লেখা আছে একজন, দুইজন, তিনজন, চারজন, পাঁচজন। এই পাঁচজন হচ্ছে লিখছে, তারপর হচ্ছে সাল দেওয়া আছে কমা, তারপর হচ্ছে এটা কোন মানে কি নামে প্রকাশিত হয়েছে, কি নামে টাইটেল। প্রকাশিত হয়েছে, হ্যাঁ টাইটেলটা ক্লিনিক্যাল অ্যাসেসমেন্ট অফ শোল্ডার এটা নামে প্রকাশিত হয়েছে। তারপর এটা কোথায় প্রকাশিত হয়েছে, এটা প্রকাশিত হয়েছে দা ওপেন অর্থোপেডিক জার্নাল, সেইখান থেকে, ঠিক আছে। তারপর এটার ভলিউম নাম্বার ছিল 7, এটার ভলিউম নাম্বার ছিল 7। তারপর এটার ইস্যু নাম্বার দেওয়া আছে, তারপর এটার পেজ নাম্বার দেওয়া আছে। যদি ওটা সেই থাকবে, যেমন একটা দেখাইলাম, এখানে যদি থাকে ভলিউম নাম্বার যদি থাকে তাহলে লেখা থাকতো, ঠিক আছে। ভলিউম নাম্বার যদি থাকতো বা তোমার ইস্যু নাম্বার যদি লেখা থাকতো তাহলে এখানেই সব থাকতো, কিন্তু এখানে নাই যেহেতু ভলিউম ইস্যু, সেহেতু ওই দুটো লাগবে না। আচ্ছা গেল, এটা হচ্ছে তোমার এটাকে বলা হচ্ছে হার্বার্ট স্টাইল টেক্সটের ভাই এখানে লিস্টের ক্ষেত্রে। হ্যাঁ বল। আর 1 মিনিট পরে কেটে যাবে। তারপরে আচ্ছা ভাই হ্যালো হ্যাঁ শুনতেছি। ভাই, এই যে এখানে লেখা যায় ডনেলি টিডি, এরপরে স্টার দেওয়া, স্টার চিহ্ন দিয়ে কি বোঝাইছে না এমনি? এই যে এটা এটা হ্যাঁ হ্যাঁ, এখানে স্টার। হ্যাঁ হ্যাঁ, এইটাই। ও এটা ভুল, এটা ভুল বশত বসছে, এটা না। হ্যাঁ ওই এটা তুমি ওই ইসের এইটা ফলো করতে হবে, যে তোমার রেফারেন্সিং এর ক্ষেত্রে এইখানে আবার পুরাটা বসবে, বুঝছো? এটা এই স্টারটা ভুল বশত বসছে আর কি। আচ্ছা আচ্ছা। কেটে গেলে কি কি করা যাবে মামুন? আবার আমরা জয়েন করব, লিংক দেব, তখন আবার জয়েন ও করব সবাই। আচ্ছা আচ্ছা। ও ওই জায়গা জুমে আবার 40 মিনিট করে দেওয়া না? হ্যাঁ হ্যাঁ। হুম। আচ্ছা, এখন তাহলে মেইন বিষয়টা আসি যে কিভাবে তোমরা রিসার্চ প্রপোজালটা করবা, হাউ টু মেক এ প্রপোজাল। প্রপোজাল করার আগে মানে এগুলো তো পরের কথা, আগে হচ্ছে একটা তোমরা টাইটেল ঠিক করবা। টাইটেল ঠিক করার পরে ওই টাইটেলটা নিয়ে বিভিন্ন ওয়েবসাইটে কি কি বলা আছে, মানে এর আগে বিগত সালে মানে কে কি কাজ করেছে, এটার আউটকাম কেমন, ঠিক আছে, এটা নিয়ে একটু কাজ করলে তোমার রেজাল্টটা ভালো আসবে। যদি দেখো যে না এটা কমন হয়ে গেছে, এটা সবাই করছে, তাহলে এটা না করাই ভালো। আর যেটা দেখো যে না এটা মোটামুটি ইন্টারেস্টিং আছে, নতুন আছে, প্লাস অল্প কিছুই হয়েছে, আবার আমার আহ, আরো কিছু হচ্ছে হাইপোথিসিস করা, মানে তুমি এটা চিন্তা ভাবনা করবা যে না এটা তোমার মতামতে এত পার্সেন্ট লোকের হইতে পারে, এখন দেখি আমি কিছু রিসার্চ করে দেখি, মানে আমি কিছু ওয়েবসাইট ঘাইটে দেখি যে আমার সাথে মেলে কিনা, যদি তোমার সাথে একটু মিলে যায় বা একটু এদিক সেদিক হয় তাহলে এই করতে পারো যে না এটা নিয়ে তাহলে আমি করি, যেহেতু আসলেই তাইলে আমাদের দেশের কি অবস্থা, অন্য দেশে তো বলতেছে না 80%-এরও বেশি আছে, তাহলে দেখি আমাদের দেশে কি অবস্থা, এটা নিয়ে মনে হয় আমাদের দেশে একটু কাজ করা দরকার। তাহলে সেটা নিয়ে তুমি কাজ করতে পারবে। আগে একটা টাইটেল তুমি যে করবা, যেমন এখানে একটা টাইটেল দেওয়া আছে অস্টিওআর্থ্রাইটিস অ্যামং নন ওবেস পারসন, অর্থাৎ যারা এতদিনই করছি যে যারা শুধু মোটা বা ফ্যাটি, বয়স বেশি, এদের শুধু অস্টিওআর্থ্রাইটিস হচ্ছে, কিন্তু যারা নন এদের এদের আসলে আর্থ্রাইটিস হওয়ার সম্ভাবনা কত পার্সেন্ট, ঠিক আছে।
তারপরও এমন হইতে পারে যে যারা নন ওবেস গেল, এরপর যারা ইয়াং যদি কেউ থাকে সেটা নিয়ে একদম করলো, ঠিক আছে, জাস্ট স্টাডি করলো, তাহলে প্রথমে তুমি একটা টাইটেলই করবা। তাহলে প্রপোজালে প্রথম কাজটা হচ্ছে তুমি টাইটেল লিখলা, তারপর হচ্ছে চ্যাপ্টার 1 ভাই এটা সাউন্ড অল্প সাউন্ড। আচ্ছা, ওইগুলো শুনতে পারিস নাই না? লাস্ট লিখ দিয়ে ভাই লাস্টের টাইটেলটা শুনতে পারেন ভালো করে। ও আচ্ছা আচ্ছা। প্রথমে হচ্ছে টাইটেল সিলেক্ট করতে হবে, এটা তো বুঝতে পারছিস? জি ভাই, না এটা এটা জি ভাই, জি ভাই, মানে বুঝতে পারছি ভাই। টাইটেল যেটা বলছিলাম যে আগে নিজে নিজে একটা সিলেক্ট করে নিজের হাইপোথিসিস মানে চিন্তা ভাবনা করলে যে না এটা আমাদের দেশে এত পার্সেন্ট হইতে পারে কাজ করলে, তাহলে তোর যে হাইপোথিসিস আছে ওইটা অনুযায়ী রিসার্চে কি বলে, বিগত সালে যারা রিসার্চ করছে দেশে এবং দেশের বাইরে, সেটা নিয়ে যদি তুই ইন্টারনেটে ই করে ঘাটাঘাটি করিস, তাহলে যদি দেখা যায় না মিল আছে বা একটু এদিকে আছে, তাহলে ওটা নিয়ে করা যাইতে পারে। আর দেখা গেল যে না তোর সাথে কোনো মিলই নাই, ওইভাবে তুই যেটা চিন্তা করছিস তার পুরো উল্টা, ঠিক আছে, সেটা নিয়েও তাহলে আর দরকার নাই ওটা। তাহলে যেমন এখানে একটা দেওয়া আছে যে অস্টিওআর্থ্রাইটিস এবং নন ওবেস পারসন যারা মোটা না, বিএমআই ঠিক আছে, তাহলে তাদের কি হবে, তাদের আর্থ্রাইটিস হওয়ার সম্ভাবনা কত পার্সেন্ট, এটা নিয়ে একজন কাজ করছে। তার প্রথমে হচ্ছে টাইটেল সিলেক্ট করলি, এরপরে হচ্ছে চ্যাপ্টার 1 ইন্ট্রোডাকশন। আমি আসলে আমাদের যখন ক্লাসগুলো হয়েছিল মানে একটু এলোমেলো ছিল, আমি পুরো বিষয়টা সাজাই করছি। এই যখন লিখবি তখন এই চ্যাপ্টার 1টা এইভাবেই লিখতে হবে, ঠিক আছে? চ্যাপ্টার 1টা এইভাবে লিখতে হবে, কারণ এখানে মোট 6 থেকে 7টা চ্যাপ্টার আছে, সেই চ্যাপ্টারগুলোর ভেতরে অন্যান্য কিছু। তাহলে চ্যাপ্টার 1 এর ভেতর তো থাকবে ইন্ট্রোডাকশন, চ্যাপ্টার 1 এর ভেতরে থাকবে ইন্ট্রোডাকশন, সেই ইন্ট্রোডাকশনের ভেতরে থাকবে ব্যাকগ্রাউন্ড ইন্ট্রোডাকশন। ব্যাকগ্রাউন্ড ইন্ট্রোডাকশন মানে হচ্ছে তুই যেই টাইটেলটা নিছিস সেই টাইটেলটা সম্পর্কে একটা, ওই যে আমরা সে ছোটকাল মানে প্রাইমারিতে সরি হাই স্কুলে যেটা পড়ছি সারমর্ম, তাই না, যে কোনো একটা বিষয়ের সারমর্ম লেখা, তাহলে তো ওই ব্যাকগ্রাউন্ডটার সারমর্ম লিখতে হবে যে ওই বিষয়টা কি এবং এর আউটকাম কি হইতে পারে, কি হইতে পারে। এটা তো তুই আন্দাজে বললে হবে না, ঠিক আছে, যে ওই বিষয়টা কি সেটা আন্দাজে বললে হবে না, এটা কি হইতে পারে বা আমাদের দেশে কি চলতেছে এটা নিয়ে, এটা তো আন্দাজে বললে হবে না, সেটা নিয়ে কি, সেটার জন্য ওই তোমার কি করতে হবে, আর্টিকেল গুলো খুঁজতে হবে, ওই আর্টিকেল গুলো যেটা বলে সেটা এখানে লিখতে হবে। যে তোমার কথার কথা এখানে অস্টিও আর্থ্রাইটিস, তাহলে আগে তোমার অস্টিও আর্থ্রাইটিসটা কি এটা সংক্ষেপে একটু বলতে হবে, ঠিক আছে, সংক্ষেপে একটু বলে তারপর যারা নন ওবেস আছে রিসার্চ গুলো কি বলে, তাদের হওয়ার সম্ভাবনা কত পার্সেন্ট, এটা নিয়ে কাজ করলে আসলে কোনো লাভ হবে কিনা, ঠিক আছে, সেইগুলো একটু সংক্ষিপ্ত আকারে এটা এখানে লিখতে হবে। লেখার পরে তোমার এই যে হার্ভার্ড স্টাইল বলে দিছি, ওই যে টেক্সট রেফারেন্সিং এর স্টাইল যেভাবে বলছি না, সেটা ওইভাবে লিখতে হবে, টেক্সট রেফারেন্সিং। টেক্সট রেফারেন্সিং কিভাবে দিতে হবে, এই যে এখানে যে তিনজনের নাম আছে, শেলা লেলন, ধরো তুমি
শিলা লেলনেত্রা নেবা, তাহলে কি নিতে হবে যে শুধু লেলন, শুধু লেলন, লেলন আর এই শেলার এস, ঠিক আছে? তাহলে এটা নিলেই তোমার, আর এই সালটা 2009, এই সালটা তোমার লিখতে হবে টেক্সট রেফারেন্সিং এর শেষে, টেক্সট রেফারেন্সিং এর শেষে এটা লিখতে হবে। এই যে ধরো একটা প্যারা, ঠিক আছে? এই প্যারার শেষে তোমার এই টেক্সট রেফারেন্সিংটা দিতে হবে। যেমন আমি তোমার একটা দেখাই, ধরো আমি এই যে একটা লিখছি, ওইটাই তোমাকে দেখাচ্ছি। এই যে পুরো প্যারাটা যে আমি লিখছি, এই যে পুরো প্যারাটার শেষে আমি কি লিখছি, লেলন এট এল 2019, কারণ এই টেক্সটটা ছিল হচ্ছে 1 এর বেশি, 2 এর বেশি, ঠিক আছে? যেহেতু এই টেক্সটটা ছিল 2 এর বেশি, সেহেতু এখানে আমি লেলন এট এল 2009, লেলনের পরে একটা লেলন শেলা আছে, লেলন এস হবে একটা, লেলন এস এট এল 2009। তাহলে ব্যাকগ্রাউন্ডে কি কি লিখতে হবে সেটা বিষয়ে কি পরিষ্কার? জি ভাই। জি ভাই। আচ্ছা, এরপরে হচ্ছে জাস্টিফিকেশন অফ দা স্টাডি বা রেশনাল অফ দা স্টাডি। ভাই তুমি যে টাইটেল, হ্যালো হ্যাঁ শুনতেছি, বল। ভাই, যদি মনে করেন আমি একটা বই নিলাম, দেখা আছে যে ইবনে জানের একটা বই আছে, বইয়ের নাম হলো হ্যাঁ, ইসেনশিয়াল অফ অর্থোপেডিক ফর ফিজিওথেরাপি। আমি ওই বই থেকে আমি অস্টিওআর্থ্রাইটিসের ডেফিনেশন দেবো। এখানে কি ইবনে জারের নামটা লিখবো নাকি বইয়ের নাম লিখবো রেফারেন্সে? ওইখানে তুমি ই করবা, ইবনেজার বইটা খুলবা, ঠিক আছে? বইটা খুলে দেখবা যে ইবনেজার বইটা লেখছে কি, ঠিক আছে? জি ভাই। ওই ইবনেজার বইটা লেখছে কে এবং ওইটা কত এডিশন, কত সালে পাবলিশ হয়েছে। যদি তুমি যখন টেক্সট রেফারেন্সটা দিবা, ধরো ইবনেজারটা লেখছে হচ্ছে, ধরো একজন লেখছে, যেই লেখক, তাহলে তার নামে 2টা অক্ষর যদি থাকে, 2টা ওয়ার্ড যদি থাকে, তাহলে প্রথম ওয়ার্ড, শেষের ওয়ার্ডটা আগে দিবা আর প্রথম ওয়ার্ডটা পরে। প্রথম ওয়ার্ডে শুধু একটা হবে, অক্ষর হবে, ওইটা লিখে তোমার ওই ইবনেজারটা যত সালে পাবলিশ হয়েছে সেই সালটা লিখে ফুল স্টপ দিতে হবে। এটা হচ্ছে তোমার এই টেক্সট রেফারেন্সের ক্ষেত্রে। আর যখন তুমি এই যে টেক্সট রেফারেন্সটা এখানে দিছো না ইবনেজারের বইয়ে, যখন তুমি আবার ওই লিস্ট রেফারেন্স একদম শেষে রেফারেন্স দিতে যাবা, তখন তোমার ওই ইবনেজার বইটা যতজন লেখছে, এখানে অথর যতজন আছে সবার নামই লিখতে হবে, এবং এটা কত এডিশন, কত সালে পাবলিশড হয়েছে, তুমি যেই সংজ্ঞাটা তুমি লিখতেছো সেটার পেজ নাম্বার কত, সেটা সহ তোমাকে ওই লিস্ট রেফারেন্সে লিখতে হবে। আচ্ছা, ঠিক আছে, বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে। তাহলে এরপরে হচ্ছে জাস্টিফিকেশন অফ দা স্টাডি, অর্থাৎ তোমরা যে টাইটেলটা নিবা এটা অল্প হাফ পেজ লিখলেই হবে যে এটার গুরুত্ব কি। এই অস্টিওআর্থ্রাইটিস নিয়ে তুমি কাজ করতেছো, এটা নিয়ে কাজ করলে তুমি কি কারণে নেছো, যে তুমি বললা যে এটা দিয়ে তো শুধু আমরা এতদিন অবেস পারসনদেরই বুঝতাম, কিন্তু এখন নন ওবেস পারসনের কি অবস্থা, তাহলে আমরা জানতে পারবো যে যারা মিডিল এজে আছে তাদের কতটা গুরুত্ব দিতে হবে, একটা অ্যাওয়ারনেস সৃষ্টি হবে, এরকম কিছু গুরুত্ব, কিছু কারণ তোমাকে বলতে হবে। তবে সেটা তুমি ওই অবশ্যই আর্টিকেল গুলো দেখতে হবে, নিজের করে কোনো কিছু লেখা যাবে না, বুঝছো? যেখানেই লেখো নিজের করে কোনো কিছু লেখা যাবে না ওইরকম। আর আরেকটা কথা স্যার বলছে কিনা আমি জানি না, সেটা হচ্ছে যদি তুমি কারো আর্টিকেল, অর্থাৎ যেখান থেকে নাও কারো আর্টিকেল পরপর 3টা ওয়ার্ড যদি মিলে যায়, পরপর 3টা ওয়ার্ড যদি মিলে যায়, তাহলে তোমার ওই
ওইটা বাতিল হবে, ওটাকে পাইরেসি বলা হয়, বুঝছো? তাহলে ওটা তোমার বাতিল হবে। তাহলে নিতে পারবা, সংজ্ঞা নিতে পারো, মেডিকেল ডেফিনিশনটা নিতে পারবা, কিন্তু অন্য কোনো লেখা যদি কোনো ওয়েবসাইট থেকেই নাও, যেখান থেকে না, ধরো আমি এই যে এইখান থেকেই নাও, এখান থেকে এই অনেক লেখা কথা আছে, এই কথাগুলো থেকে পরপর 3টা ওয়ার্ড যদি তোমার মিলে যায়, তাহলে তোমার ওইটা পাইরেসি বলে ঘোষণা হবে, ওইটা তোমার বাতিল হবে। এই জন্য যে কোনো কথা যদি এখানে থাকে তাহলে আগে পড়তে হবে, পড়ে এমন ভাবে এই পুরো বিষয়টাকে এমন ভাবে লিখতে হবে যেন অল্প কথায় চলে আসে, মানে এই কথাগুলো কথা সারমর্ম একই থাকে কিন্তু ওয়ার্ড যেন এটা না হয়, সেভাবে লিখতে হবে আসলে। তাহলে গেল জাস্টিফিকেশন অফ দা স্টাডি। এরপর হচ্ছে রিসার্চ কোশ্চেন। এটা সিম্পল, যে তুমি যে টাইটেলটা নিছো সেটাকে শুধু হোয়াট অথবা হাউ দিয়ে প্রশ্ন করবা। যেমন এখানে বলছে যে হোয়াট ইজ দ্য প্রিভ্যালেন্স অফ অস্টিওআর্থ্রাইটিস অ্যামং নন ওবেস পারসন। তাহলে তুমি যে রিসার্চ টাইটেলটা নিবা সেটাকে হোয়াট বা হাউ দিয়ে জাস্ট শুধু প্রশ্ন করবা, একটা প্রশ্নবোধক দিয়ে দিবা, শেষ। রিসার্চ কোশ্চেনের এই বিষয়টা এখানেই শেষ। এরপরে আসতেছে হচ্ছে অবজেক্টিভস অফ দ্য স্টাডি। আচ্ছা, এখানে হচ্ছে অবজেক্টিভসটা বাদ পড়ে গেছে। অবজেক্টিভস অফ দ্য স্টাডি মানে হচ্ছে এই অবজেক্টিভস এর আবার 2টা পার্ট থাকে, দাঁড়াও আমি একটু বের করে দেই। কই গেল? ব্যাপার, ফাইলটা পাচ্ছি না কেন, কই গেল? পাওয়া গেছে। আচ্ছা দেখো, এই যে অবজেক্টিভস অফ দা স্টাডি, এই অবজেক্টিভস অফ দা স্টাডির 2টা পার্ট থাকবে। একটা হচ্ছে জেনারেল অবজেক্টিভস আর একটা হচ্ছে স্পেসিফিক অবজেক্টিভস। জেনারেল অবজেক্টিভস মানে তুমি যে টাইটেলটা নিছো এটা কিসের জন্য নিছো, তাহলে সেটা লিখবা। যেমন এখানে আমি লিখছি যে টাইটেলটা নিছি, to determine the assessment of shoulder pain and its related factor among the patient attending at NITOD। তাহলে আমি এইটা আমার ওই টাইটেলের যে বিষয় সেটা আমি তার আগে শুধু টু ডিটারমাইন লিখে দিলাম। এটা হচ্ছে জেনারেল অবজেক্টিভস। তার স্পেসিফিক অবজেক্টিভস, স্পেসিফিক অবজেক্টিভস মানে হচ্ছে ওইটা দিয়ে আমি স্পেসিফিক কাদেরকে ডিটারমাইন করতে পারবো। যেমন বলছে টু ডেমনস্ট্রেট দা সোসিও ডেমোগ্রাফিক ক্যারেক্টারিস্টিক্স অফ দা পেশেন্ট
উইথ শোল্ডার জয়েন্ট, শুধু যাদের শোল্ডার জয়েন্টের প্রবলেম তাদের আমরা করতে পারবো। টু ফাইন্ড আউট দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ শোল্ডার জয়েন্ট, শোল্ডার জয়েন্টের কি কি ধরনের ব্যথা হইতে পারে সেগুলো আমরা নির্ণয় করতে পারবো। এই স্পেসিফিক অবজেক্টিভস এর ভেতরে এগুলো তোমরা লিখতে পারবা। এবং এটার আরেকটা দেখাই, যেমন আরেকজন ছিল হচ্ছে মাস্কুলোস্কেলেটাল প্রবলেম অ্যামাং দা ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কার্স। তাহলে যারা ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কার্স ছিল তাদেরকে আমার মেইন ছিল রিসার্চটা ছিল হচ্ছে প্যাটার্ন এন্ড প্রিভ্যালেন্স অফ মাস্কুলোস্কেলেটাল প্রবলেম অ্যামাং দা ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কার। যারা ইন্ডাস্ট্রিয়ালে কাজ করে তাদের কি কি মাস্কুলোস্কেলেটাল প্রবলেম হতে পারে বা হয় সেটার প্যাটার্নটা জানা হচ্ছে কাজ ছিল। আর জেনারেল অবজেক্টিভস এর ভেতরে আমি লিখছি যে সেটা আমি বের করব, যে টু ডিটারমাইন সেটা বের করব। তাহলে জেনারেল অবজেক্টিভস এর ভেতরে ওইটা যাবে। আর স্পেসিফিক অবজেক্টিভস এর ভেতরে যেটা যাবে সেটা হচ্ছে এই মাস্কুলোস্কেলেটাল প্রবলেমের যে প্যাটার্ন গুলা হয় সেটা আমি ফাইন্ড আউট করব। তারপর কাদের হতে পারে সেটা আমি ফাইন্ড আউট করব। কোন টাইপস কাজের জন্য হতে পারে সেটা আমি ফাইন্ড আউট করব। কোন ইকোনমিক স্ট্যাটাসে লোকদের বেশি হতে পারে সেটা আমি নির্ণয় করব। এবং যারা ভারী কাজ করে তাদের কেমন হতে পারে সেটা নির্ণয় করব। তারপর পশ্চারাল আনস্টেবিলিটি বা পশ্চারাল পার্টিসিপেন্টের কি অবস্থা হয় এই মাস্কুলোস্কেলেটাল প্রবলেম সেটা নির্ণয় করব। এরকম আমি যেগুলো নির্ণয় করব স্পেসিফিক ভাবে পয়েন্ট ভাবে সেটা আমি এই স্পেসিফিক অবজেক্টিভস এর ভিতরে লিখব। বিষয়টা কি সবার কাছে পরিষ্কার নাকি? কি বলো সবাই? জি ভাই, খুব সুন্দর। আচ্ছা, এরপরে গেল হচ্ছে তোমার কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক। এটা কি থার্ড ইয়ারে হয়তো তোমাদের দেখাইছিল। কনসেপচুয়াল ফ্রেমওয়ার্কের ভেতরে হচ্ছে তোমার ইন্ডিপেন্ডেন্ট আর একটা হচ্ছে ডিপেন্ডেন্ট। এই কনসেপচুয়াল ফ্রেমওয়ার্কটা দুইটা ভাগে ভাগ হবে, একটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট আর একটা হচ্ছে ডিপেন্ডেন্ট। এরকম একটা ফ্রেমওয়ার্ক করতে হবে। ইন্ডিপেন্ডেন্ট মানে হচ্ছে তোমার যেমন মাস্কুলোস্কেলেটাল প্রবলেম বা অস্টিওআর্থ্রাইটিস, এটা কিন্তু নিজেই অন্যের উপর নির্ভরশীল। সরি, মানে এটা স্বাধীন, কিন্তু যেটা ডিপেন্ডেন্ট সেটার উপরে যারা নির্ভর করবে ভ্যারিয়েবলস, ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলস যেগুলো আছে, সরি ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল যেগুলো থাকবে, যেগুলো না শুধু একটাই থাকবে সেটা এই পাশে লিখতে হবে। আর যেটা ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলস সেটা সাইড করে, এই ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল কিন্তু অনুযায়ী চেঞ্জ হবে, টাইটেল অনুযায়ী চেঞ্জ হবে। এই সোশিও ডেমোগ্রাফিক স্ট্যাটাস এটা কিন্তু সবার এক হইতে পারে, কিন্তু যে প্যাটার্ন অফ ওয়ার্ক, আমি যে বিষয়টা নিয়ে কাজ করছি মাস্কুলোস্কেলেটাল প্রবলেম, এইটা আর একজনের ক্ষেত্রে ভিন্ন হইতে পারে। যেমন এই দুইটার প্যাটার্নটা দেখো। সোশিও ডেমোগ্রাফিক স্ট্যাটাস, এখানে এজ, সেক্স, ম্যারিটাল স্ট্যাটাস, এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড, মান্থলি ইনকাম, ওয়েট, হাইট, এগুলো ঠিক আছে। আবার এই রিসার্চটাও এগুলো ঠিক আছে বা ম্যাক্সিমাম আছে। তারপরে টাইটেলটা দেখো, এখানে আছে ডিজিজ রিলেটেড ফ্যাক্টর। ডিজিজ রিলেটেড ফ্যাক্টর মেইন কথা হচ্ছে যে যে বিষয়গুলোর উপরে তোমার এই তুমি যে আর্টিকেলটা নিছো ওই আর্টিকেলটা নির্ভর করবে, সেগুলো তুমি ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলস এর ভিতরে লিখবা। যেমন এখানে আমি লিখছি মাস্কুলোস্কেলেটাল ডিসঅর্ডার, তাহলে মাস্কুলোস্কেলেটাল ডিসঅর্ডারের ভেতরে সোশ্যাল ভাবে, সামাজিক ভাবে কি কি সমস্যার কারণে হতে পারে সেটা এর ভেতরে লেখা আছে।
প্যাটার্ন অফ ওয়ার্কের কারণে, ওয়ার্কের ধরনের কারণে এই মাস্কুলোস্কেলেটাল প্রবলেমটা হতে পারে। সেটার ভেতরে যেমন লং টাইম স্ট্যান্ডিং এর কারণে হতে পারে, হেভি ওয়েট লিফটিং এর কারণে হতে পারে, রিপিটেটিভ মুভমেন্টের কারণে হতে পারে, লং টাইম সিটিং এর কারণে হতে পারে। তাহলে এটা হচ্ছে প্যাটার্ন অফ ওয়ার্কের কারণে মাস্কুলোস্কেলেটাল প্রবলেম হতে পারে। এটা হচ্ছে ডিপেন্ডেন্ট এর ক্ষেত্রে। তারপরে গেল রিস্ক ফ্যাক্টর। রিস্ক ফ্যাক্টর কি কি রিস্ক ফ্যাক্টরের জন্য তোমার মাস্কুলোস্কেলেটাল ডিসঅর্ডারটা হতে পারে? হ্যাঁ বলো। ভাইয়া আপনি এখানে এটাকে মানে ডিপেন্ডেন্ট দেখলেন, কিন্তু আপনি আরেকটা যে স্লাইড দেখালেন ওটার মধ্যে এটা ইন্ডিপেন্ডেন্ট দেখালো ভাই, একটু কাইন্ডলি। জি ভাই জি। আচ্ছা ওটা সিজনিং ইন্ডিপেন্ডেন্ট দেখালো, ওটার মধ্যে আপনাটা ডিপেন্ডেন্ট। ও আচ্ছা আচ্ছা। ও হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, এটা হচ্ছে আমার আগের করা, ঠিক আছে, মানে যখন প্রপোজালটা প্রথম করছিলাম তখন। এটা ইন্ডিপেন্ডেন্ট হবে, দাঁড়াও আমি ঠিক করে দিচ্ছি একটু। আচ্ছা তাহলে তোমার প্রথমে যে বিষয়টা বলতে চাচ্ছিলাম, যে বিষয়গুলোর উপরে এই মাস্কুলোস্কেলেটাল ডিসঅর্ডারটা নির্ভর করবে, সেই বিষয়গুলো তোমার টাইটেল অনুযায়ী আলাদা আলাদা করে লিখতে হবে। এইখানে যে রিস্ক ফ্যাক্টর গুলো আছে এই বিষয়গুলো আবার এইটাই নাও থাকতে পারে। যেমন এইখানে আছে হচ্ছে শোল্ডার পেইন। তাহলে শোল্ডার পেইন কি কি বিষয়ের উপরে নির্ভর করতেছে, যে বা কি কি ভাবে বের করা যেতে পারে, যে রিলেটেড ডিজিজ ফ্যাক্টর আরো কি কি হতে পারে শোল্ডার পেইনের সাথে সাথে সেগুলোও লেখা আছে এখানে। তারপর শোল্ডার পেইন কিভাবে নির্ণয় করা যেতে পারে সেটাও এখানে লেখা আছে, স্পেশাল টেস্ট ফর শোল্ডার জয়েন্ট সেটাও এখানে লেখা আছে। তাহলে এটা গেল ডিপেন্ডেন্ট, হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলস। আচ্ছা বলো এই বিষয়ে এখন কার কি বলার আছে সেটা আগে একটু বলো, তারপরে আমরা সামনের দিকে আগাবো। ভাই বুঝতে পারছি ভাই। আচ্ছা তারপরে হচ্ছে তোমার আরেকটা কথা, এই ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলস কিভাবে নির্ণয় করবা। ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলস হচ্ছে যেটা তুমি আর চেঞ্জ করতে পারবা না, যেটা তুমি আর চেঞ্জ করতে পারবা না। যেমন এখানে তোমার যে টাইটেলটা নিছো সেটা তো নিয়েই ফেলছো, এটা তুমি আর চেঞ্জ করতে পারতেছো না, অতএব এটা হবে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলস এর ভিতরে। আর ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল যেটা চেঞ্জ করতে পারবা বা এটা বাদ দিতে পারবা, যোগ করতে পারবা, সেটা তোমার ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলস এর ভিতরে যাবে। তাহলে এটা ছিল হচ্ছে কনসেপচুয়াল ফ্রেমওয়ার্কের ভিতরে ইন্ডিপেন্ডেন্ট এন্ড ডিপেন্ডেন্ট। এরপর হচ্ছে অপারেশনাল ডেফিনেশন। অপারেশনাল ডেফিনেশন মানে তুমি পুরা টাইটেল গুলোতে, পুরা প্রপোজালে যতগুলো মেডিকেল টার্ম ইউজ করছো সেইগুলোর ডেফিনেশন লিখতে হবে। যতগুলো মেডিকেল টার্ম তুমি ব্যবহার করবা ততগুলো লিখতে হবে। যেমন এখানে তুমি যে পেইন লিখবা, পেইন তো সাধারণ কোনো বাক্য না, এটার ডেফিনেশন লিখতে হবে। তুমি প্রপোজালে লিখছো অ্যাসেসমেন্ট, কথাটা লিখছো অ্যাসেসমেন্ট বিষয়টা কি সেটা লিখতে হবে। শোল্ডার পেইন লিখছো সেটা কি লিখতে হবে। বিএমআই লিখছো, বিএমআই জিনিসটা কি, সেটার রেঞ্জ কত, কত থেকে কত পর্যন্ত নরমাল, কত থেকে ওভারওয়েট, ঠিক আছে, এই পুরো ভ্যালুটা তোমাকে লিখতে হবে। তারপর তুমি লিখছো রেডিয়েটিং পেইন, সেটা কি জিনিস সেটা লিখতে হবে। অর্থাৎ এইভাবে করে তুমি যতগুলো মেডিকেল টার্ম ইউজ করবা
সবগুলো তোমাকে এর ভেতরে লিখতে হবে। ভাই এগুলো কি আবার রেফারেন্স দিতে হবে নাকি আমি যেখান থেকে না খুশি মানে? না না না, এগুলো রেফারেন্স দেওয়া লাগবে না। এগুলো কোনগুলোর যেগুলো রেফারেন্স দেওয়া লাগবে আমি বলে দিব না, ঠিক আছে? যে এগুলো রেফারেন্স দিতেই হবে, এটা রেফারেন্স দেওয়া লাগবে না, এটা শুধু ডেফিনেশনটা লাগবে। তাহলে এইটা লেখার পরে তারপরে তাহলে গেল অপারেশনাল ডেফিনেশন, এটা গেল। তাহলে পার্ট 1 শেষ, চ্যাপ্টার 1 আমাদের শেষ। তো চ্যাপ্টার 1 এ কি কারো কোনো সমস্যা আছে কিনা, কি মনে হয়? ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটা হবে, তাহলে আমি যে টাইটেলটা দেব ওই টাইটেলটাই কি ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হবে নাকি? হ্যাঁ, ডিপেন্ডেন্ট ভেরিয়েবলস হচ্ছে যেটা তুমি চাইলেও আর চেঞ্জ করতে পারবা না। তাহলে তুমি যে এই টাইটেলটা নিবা ওইটা তুমি তো আর চেঞ্জ করতে পারতেছো না, যেহেতু তুমি এটা নিয়ে কাজ করতেছো। অতএব ওইটা হবে তোমার ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, আর যেটা তুমি চেঞ্জ করতে পারবা ইচ্ছা মতো সেটা হবে ইন্ডিপেন্ডেন্ট। মানে এবং যে সব বিষয়গুলো তোমার এক একজনের ওইগুলো তুমি চেঞ্জ করতে পারবা, যেমন এজ, এটা তোমার এক একজনের এক এক রকম, তাই না? জি ভাই। মানে ডিপেন্ডেন্ট আর ইন্ডিপেন্ডেন্ট বিষয়টা এরকম যে ধরো 10 জনের ঘাড়ে ব্যথা আছে, ঠিক আছে? কিন্তু এই 10 জনের দেখবা যে বয়স, তাদের জেন্ডার আলাদা হইতে পারে, তাদের ইনকাম, তাদের ফ্যামিলি স্ট্যাটাস সব আলাদা হইতে পারে, কিন্তু ঘাড়ে ব্যথা এই ঘাড়ে ব্যথা নেক পেইন এটা কিন্তু আলাদা হচ্ছে না, এটা কিন্তু সবার কমন, এটা কিন্তু চেঞ্জ করতে পারতেছ না। অতএব এখানে নেক পেইনটা হবে কি, তোমার নেক পেইনটা হবে ডিপেন্ডেন্ট ভেরিয়েবলস এর ভিতরে, আর ইন্ডিপেন্ডেন্ট এই যে সবার এজ আলাদা, সবার সেক্স আলাদা, সবার ইনকাম আলাদা, ফ্যামিলি স্ট্যাটাস আলাদা, সবার বিএমআই আলাদা, ঠিক আছে? এটা হবে তোমার ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলস এর ভিতরে। ঠিক আছে, তাহলে কি আমি চ্যাপ্টার 2 তে যাব? জি ভাই। আচ্ছা, এরপরে হচ্ছে তোমার লিটারেচার রিভিউ। এটাই হচ্ছে সবথেকে কঠিন এবং অনেক কাজ এটা নিয়ে, যে তুমি যে টাইটেলটা নিচ্ছ এই টাইটেলটাই দেশে এবং দেশের বাইরে কেউ রিসার্চ করছে কিনা, রিসার্চ করলে কি লিখছে সেটা তোমাকে প্যারা প্যারা আকারে লিখতে হবে। এটা প্রায় 5-6 পেজ তোমাকে লিখতে হবে, 5-6 পেজ তোমাকে লিখতে হবে। এই যে এরকম প্যারা করে 4-5টা করে লিখতে হবে, মানে এক একটা প্যারাই তুমি 4-5টা লাইন করে লিখতে হবে তোমার। আর এভাবে পুরাটা লিখতে হবে হচ্ছে 5 পেজ বা 6 পেজ, 4 পেজ এরকম। ভাই এটা কি সম্পূর্ণ কপি করে উঠে দিতে পারবো নাকি নিজের মতো? না, ওই যে সেটা তো তোমাকে আমি প্রথমেই বলছি যে এই লিটারেচার রিভিউ এর ক্ষেত্রে বা যেখান থেকে তুমি আর্টিকেল নেও না কেন, পরপর 3টা ওয়ার্ড যদি মিলে যায় তাহলে তোমার সেটা পাইরেসি হবে। সেটা তোমার ওই এরপরে যেটা আসবে যে এসপিএসএস সফটওয়্যার, সেই সফটওয়্যারে তোমাকে ধরে ফেলবে, অতএব তোমার সেটা গণ্য হবে না, বাতিল হয়ে যাবে, ঠিক আছে? অতএব তুমি যে টাইটেল যেখান থেকে লিটারেচারটা নিবা সেটা আগে পড়বা। যেমন আমি যে এখান থেকে পড়ছি আর কি বিষয়টা, যে ওরা বলছে যে ফিজিওথেরাপি বেসড অন দা বোবাথ কনসেপ্ট ইন স্ট্রোক রিহ্যাবিলিটেশন, এ সার্ভে উইদিন ইউকে। তা আমি পুরো বিষয়টা পড়ে দেখলাম যে ওরা বোবাথের উপরে একটা ভালো একটা বলছে যে বোবাথটা ম্যাক্সিমাম স্ট্রোক পেশেন্টের উপরে ওরা অ্যাপ্লাই করছে, এবং ওরা 1012 জন প্রায় ডক্টরদের সাথে কথা বলছে, যাদের বেশিরভাগই বলছে যে না, 67% বলছে যে না বোবাথটা ইউজ করো, এবং 30% বলছে যে না অন্যগুলো ইউজ করা যায়। তাহলে আরেকটা বিষয় বলছে যে বোবাথটা তাহলে কেন দরকার, এখানে বলছে যে মাসেল টোনটা আমার ঠিক রাখার জন্য, মুভমেন্ট ঠিক রাখার জন্য, ফাংশন ঠিক রাখার জন্য। তাহলে তুমি এই যে পুরা প্যাসেজটা পড়ে এই যে 4টা কথা, মেইন 4টা কথা জানতে পারলা না, এই 4টা কথা তোমার এইখানে তুমি সাজাই লিখবা। এই 4টা কথা তুমি এখানে
সাজায় লিখবা বা ওইখান থেকে আরো 2-4টা কথা তোমার লিখতে হবে, লিখে তারপর রেফারেন্সটা দিতে হবে। বুঝতে পারছো? জি ভাই। জি ভাই। যে এই বিষয়টা সবাই যে টাইটেলটা নিবে সেটা যদি লিটারেচার রিভিউ না থাকে অবশ্যই থাকবে, থাকবেই। অবশ্যই থাকবে। ভাই একটা বিষয় একটু জানার ছিল ভাই। হ্যাঁ বলো। ভাই মানে মানে আমার টাইটেলটা এরকম হতে মানে হবে মনে হয়, মানে বিষয়টা এরকম যে এই যে ফিজিওথেরাপির সাথে যে ইনজেকশন আছে, মানে দুইটাই যদি একটা আমি ফ্রোজেন শোল্ডার পেশেন্টের উপর ইউজ করি আর ইনফিল্ট্রেশন। আরেকটাতে, জি স্যার, মানে জি ভাই, ইনফিল্ট্রেশন মানে ফিজিওথেরাপি এবং ইনফিল্ট্রেশন ফ্রোজেন শোল্ডারের ট্রিটমেন্টের ক্ষেত্রে দুইটা ইউজ করলাম, একটা পেশেন্টের উপর আর একটা পেশেন্ট হচ্ছে শুধুমাত্র ইনফিল্ট্রেশন ইউজ করলাম। মানে আমি বিষয়টা আচ্ছা দেখতে চাচ্ছি যে কোনটা বেটার কাজ করবে, এরকম কি টাইটেল হতে পারে? আচ্ছা। হ্যাঁ টাইটেল হইতে পারে এরকম। তাহলে তুমি আমারে টেক্সট করো একটু, ঠিক আছে? ওটা টাইটেল কি ধরনের হইতে পারে আমি তোমারে জানাই দিব, ঠিক আছে? বলবো। আচ্ছা আচ্ছা ভাই, ঠিক আছে ভাই। আচ্ছা এখন মামুনের যে প্রশ্নটা হচ্ছে সেটা হচ্ছে যদি তোমার আগে কেউ রিসার্চ না করে থাকে তাহলে সেই ক্ষেত্রে তাহলে তুমি কি করবা? সেই ক্ষেত্রে হচ্ছে তো টিম নিয়ে তোমাকে রিসার্চ করতে হবে, তোমার অনেক কিছু লাগবে, সেটা তো তুমি এই প্রাথমিক অবস্থায় পারবা না। সত্যি তোমাকে এমন একটা টাইটেল নিতে হবে যেটা লিটারেচার রিভিউ থাকবে, সেজন্য তো তুমি যেই আমি তো প্রথমে বললাম যে টাইটেলটা তুমি নিবা, ওই টাইটেলটা নিয়ে তুমি আগে পাবমেড বলো, গুগল স্কলারে বলো, এগুলোতে আগে সার্চ দিবা যে তোমার কি রিসোর্স কি পরিমাণ আছে। রিসোর্স যদি তোমার বেশি থাকে তাহলে তো সমস্যা নাই, রিসোর্স কম থাকলে তুমি প্রবলেমে পড়ে যাবে প্রথমের ক্ষেত্রে। তারপর যখন মানে একজন পারবে, নিজে নিজে করবা একটা জিনিস, পাবলিশ করবা, তখন তুমি ওইটা একজনের সাথে মানে যারা এই রিসার্চের সাথে জড়িত আছে, যারা অথরাইজ করতে পারবে, তাদের সাথে থাকলে তুমি এটা তোমার এটা পাবলিশড হয়ে যাবে। বুঝছো? এজন্য প্রাথমিকভাবে তুমি এমন একটা সিলেক্ট করবা যেটা তোমার লিটারেচারটা থাকে, অ্যাভেলেবেল থাকে। ভাই আমি যেটা করছিলাম যে কমন ফিজিওথেরাপি কন্ডিশন অফ নিটোর, এটার ক্ষেত্রে ক্ষেত্রে কি করতে পারি যদি একটু সাজেস্ট করতেন। বুঝি নাই রে তোর কথা। মানে হচ্ছে আমি যে টাইটেলটা করছি সেটা হচ্ছে কমন ফিজিওথেরাপি কন্ডিশন অফ নিটোর, বুঝতে পারছেন? কমন ফিজিওথেরাপি কন্ডিশন এট নিটোর, জি জি। মানে আমি বাংলায় বলি, সে বিষয়টা হচ্ছে যে নিটোরে কোন কোন বিষয়ের মানে কোন কোন ফিজিওথেরাপির কন্ডিশনটা কমনলি পাওয়া যায় সেটা জানাতে চাচ্ছি। হ্যাঁ জি 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 ভাই। আচ্ছা সেই ক্ষেত্রে তো আমি লিটারেচার রিভিউ কিভাবে করব? আচ্ছা এটা নিয়ে আমি তোর সাথে ইসে বলবানে, পার্সোনালি বলবানে, ঠিক আছে? এখানে কিছু এডিটিং করার দরকার আছে, প্রশ্নটা ওইভাবে হবে না, প্লাস টাইটেলটা এইভাবে মেবি থাকতে পারবে না। জি জি পার্সোনালি করিস, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। তাহলে এখানে লিটারেচার রিভিউ কি বোঝা গেছে সবার কিভাবে করতে হবে? জি ভাই। জি ভাই। সবাই কি বলে? আচ্ছা এরপর হচ্ছে চ্যাপ্টার 3 তে আছে হচ্ছে মেথডস এন্ড ম্যাটেরিয়ালস। আমি কি কি মেথড ব্যবহার করব এবং তাতে কি কি লাগবে আমার এই রিসার্চটা কালেক্ট করতে, সম্পূর্ণ করতে, কোন কোন মেথড আমি ব্যবহার করতে পারি এবং তাতে আমার কি কি ম্যাটেরিয়ালস লাগবে সেগুলো লাগবে। তাহলে এর ভেতরে আছে হচ্ছে স্টাডি ডিজাইন, তারপর হচ্ছে স্টাডি এরিয়া, স্টাডি পিরিয়ড, স্টাডি পপুলেশন, ইনক্লুশন ক্রাইটেরিয়া, এক্সক্লুশন ক্রাইটেরিয়া, স্যাম্পল সাইজ। মোট 10-12টা এখানে আছে বিষয়টা। আমি একটা করে করে দেখাই। ভাই বলেন। আচ্ছা এক একটা করে দেখাই। যেমন প্রথমে হচ্ছে স্টাডি ডিজাইন। স্টাডি ডিজাইন এটা সবাই এটা কপি করলে সমস্যা নেই, ঠিক আছে? এটা সবার জন্যই সেম হবে যে আমি তাদের সাথে ডাটা
কালেক্ট করতেছি, এদের একটা ক্রস সেকশন স্টাডির মাধ্যমে ডাটা কানেক্ট করতেছি, তাদের ফেস টু ফেস কন্টাক্টের মাধ্যমে ডাটা কালেক্ট করছি, ঠিক আছে। এটা যা আছে এটা কপি করে লিখে দিলেও সমস্যা নাই। এটা স্টাডি ডিজাইন কিভাবে সাজাচ্ছি। তারপর হচ্ছে স্টাডি এরিয়া, যেমন তুমি বললো যে নিটোরের ফিজিওথেরাপির কন্ডিশন নিয়ে কাজ করবো, তো তুমি নিটোরের লিখবা যে আমি ডাটা কালেকশন করছি নিটোর থেকে, আমি করছি বিভিন্ন গার্মেন্টস থেকে। কেউ যদি বাইকারদেরই করতে থাকে যে না আমি বিভিন্ন রোড থেকে করছি, ফার্মগেট, নীলক্ষেত, এইসব এরিয়া দিয়ে দিল যে আমি এইসব এরিয়া থেকে লোকজনের কাছ থেকে ডাটা কালেক্ট করছি, তাহলে এটা গেল এরিয়া অফ স্টাডি। তারপর হচ্ছে স্টাডি পিরিয়ড, তুমি যে ডাটা কালেকশন করছো সেটা কবে থেকে কবে পর্যন্ত ই করছো, তুমি লিখে দিলা যে না আমি 6 মাস ধরে ডাটা কালেক্ট করছি, ঠিক আছে। কোন মাস থেকে কোন মাস পর্যন্ত সেটা উল্লেখ করে দিলা, এটা হচ্ছে স্টাডি পিরিয়ড। তারপর হচ্ছে স্টাডি পপুলেশন, তুমি কাদের নিয়ে কাজ করছো, শুধু ছেলেদের নিয়ে কাজ করছো নাকি মেয়েদের নিয়ে কাজ করছো, নাকি শুধু যারা তোমার ইন্টারভিউ দিতে রাজি হয়েছে তাদের নিয়ে কাজ করছো, নাকি সবাইকে তুমি রিকোয়েস্ট করছো, সেটা তোমাকে লিখতে হবে। এখানে যেমন লিখছিলাম যে দ্য স্টাডি পপুলেশন উইল বি ফিমেল মেল পেশেন্ট, মেল ফিমেল দুইটাই হতে পারবে, হু আর অ্যাটেন্ডিং ইন অর্থোপেডিক হসপিটাল ঢাকা সিটি, অর্থোপেডিক হসপিটালে ঢাকা সিটির অর্থোপেডিক হসপিটাল যারা অ্যাটেন্ড আছে সবাইকে আমি সবাইকে এই প্রশ্নগুলো করেছি, সেটা হচ্ছে স্টাডি পপুলেশন। এরপরে যে মোস্ট ইম্পর্টেন্ট যে বিষয়টা সেটা হচ্ছে ইনক্লুশন ক্রাইটেরিয়া এন্ড এক্সক্লুশন ক্রাইটেরিয়া। ইনক্লুশন ক্রাইটেরিয়া, এই যে তুমি যাদের নিয়ে কাজ করছো, হু আর অ্যাটেন্ডিং অর্থোপেডিক হসপিটাল, যাদের নিয়ে তুমি কাজ করছো এবং তাদেরকে প্রশ্ন করার সময় যে যে বিষয়গুলো মাথায় রাখছো, মানে একদম যাদেরকে প্রশ্ন করছোই তুমি তোমার এরিয়ার ভেতরে নিছো, সেগুলো হবে ইনক্লুশন ক্রাইটেরিয়া। আর তুমি তারা অর্থোপেডিক হসপিটালে আছে থাকা সত্ত্বেও তুমি যাদেরকে বাদ দিছো কি কারণে বাদ দিছো, সেই টপিকস গুলো হবে এক্সক্লুশন ক্রাইটেরিয়া। যেমন যারা অর্থোপেডিক হসপিটালে আছে তাদেরকে তুমি নিয়েছো কিন্তু একটা বয়স দিয়ে দিয়েছো, যে বয়স 15 থেকে 78, 15 to 78 ইয়ার্স, এই বয়সের মধ্যে যারা আছে আমি তাদেরকে নেব। তাহলে বাদ পড়লো কারা? বাদ পড়লো বিলো 15 and above 78। হ্যাঁ 78, তাহলে এটা তোমার এক্সক্লুশন ক্রাইটেরিয়ার ভেতরে। তারপর পারসন হু আর নট অ্যাটেন্ডিং, যারা এইখানে ভর্তি হয় নাই বা এখানে নাই তাদেরকে তুমি বাদ দিছো। চিলড্রেন আর এক্সক্লুডেড, তাহলে যদি বাচ্চারা হয়ে থাকে তাদেরকেও তুমি বাদ দিছো। আর নিছো কাদের? দ্য পেশেন্ট হু আর অ্যাটেন্ডিং এট দ্য হসপিটাল, যারা হসপিটালে আছে। রেসপন্ডেন্টস মাস্ট বি উইলিং টু দ্য পার্টিসিপেট ইন দ্য স্টাডি, যারা দিতে ইচ্ছুক হয়েছে তাদেরকে তুমি নিচ্ছ, আগে অগ্রাধিকার দিছো। পেশেন্ট হু হ্যাভ শোল্ডার পেইন ফ্রম এনি রিজন, যে কোনো কারণে যাদের শোল্ডার পেইনটা আছে তাদেরকেও তুমি নিছো। তাহলে এইসব কারণে এইসব বিষয় তুমি ইনক্লুড করবা। তাহলে ইনক্লুশন ক্রাইটেরিয়া এবং এক্সক্লুশন ক্রাইটেরিয়ার ভিতরে তুমি এটা ইনক্লুড করবে। যেমন এখানে হতে পারে ইনক্লুশন ক্রাইটেরিয়া যার যদি মাস্কুলোস্কেলেটাল বিষয় হয়ে থাকে, যেমন আমি যাদেরকে নিছি তারা হতে পারে স্কিলড ওয়ার্কার হুজ হ্যাভ অ্যাট লিস্ট 5 ইয়ার এক্সপেরিয়েন্স, যাদের 5 বছরের অভিজ্ঞতা আছে আমি তাদেরকেই নিছি। বোথ মেল ফিমেল দুইজনদেরই নিছি। দোজ হু উইলিং টু ইন্টারভিউ, যারা ইন্টারভিউ দিতে সম্মতি জানাইছে। এন্ড আনস্কিলড ওয়ার্কার, যারা আনস্কিলড ওয়ার্কার আছে তাদেরকেও আমি নিছি। শুধু নেই নাই তাদের মেল এন্ড ফিমেল বিলো 18 ইয়ার্স, যারা 18 বছরের নিচে তাদেরকে বাদ দেওয়া হয়েছে। এইভাবে তুমি ইনক্লুশন এবং এক্সক্লুশন ক্রাইটেরিয়া কি করতে হবে, লিখতে হবে। তারপর হচ্ছে স্যাম্পল সাইজ। সময় তো নাই, নাকি স্টপ হয়ে যাবে কি? জি ভাই, আর কয়েক সেকেন্ড আছে তো
হ্যাঁ, স্যাম্পল সাইজটা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ। দেখো এই করো, ফোন দাও আবার। এটা কেটে তোমরা আবার ভাই সাউন্ড আসছে, সাউন্ড সাউন্ড মাঝে মাঝে কমে যায়। সাউন্ড আসতেছে না? এখন আসছে। জি ভাই, ঠিক আছে এখন? জি ভাই ঠিক আছে এখন। আচ্ছা, এখন হচ্ছে স্যাম্পল সাইজ। স্যাম্পল সাইজ মানে হচ্ছে তুমি কতটা ডাটা কালেক্ট করবা, 500, 1000, 2000 নাকি কত ডাটা কালেক্ট করবা, সেটা এই স্যাম্পল সাইজের উপরে নির্ভর করবে। স্যাম্পল সাইজের থেকে তুমি বেশিও কি করতে পারো, আবার যদি বেশি কষ্ট মনে হয় একটু কমও করতে পারো, স্যার যেটা মনে করে। তবে অ্যাকচুয়াল নিয়ম যেটা সেটা তোমাকে দেখাই দেই। তাহলে এনটা হচ্ছে ডিজায়ার স্যাম্পল সাইজ, মানে তুমি কতজন লোককে ইন্টারভিউ নিবা, কতটা ডাটা কালেক্ট করবে সেটা। তাহলে এটা একটা সূত্র আছে, সেটা হচ্ছে n equals to z square pq by d square। n equals to z square pq by d square। তাহলে এক এক করে আসি। এখানে z হচ্ছে একটা ইন্টারন্যাশনাল, এটা একটা মান আছে, অর্থাৎ এটা কনস্ট্যান্ট একটা মান আছে, z এর একটা কনস্ট্যান্ট মান আছে, সেটা হচ্ছে এই 1.96। এটা z এর কনস্ট্যান্ট একটা মান, যে 90% তোমার যে রিসার্চটা তুমি নিবা, তোমার ওই হাইপোথিসিসের সাথে যদি তোমার রিসার্চ আগে যারা করছে ওইটা যদি 95% মিলে যায়, তাহলে সেটাকে বলা হয় 95% কনফিডেন্স লেভেল, সেটার মান হবে 1.96। তবে আপাতত অত কিছু যদি তোমরা নাও খুঁজে পাও, তাহলে এই জেড এর এখানে 1.96 বসাবা, এটা কনস্ট্যান্ট বসাই দেবা। তারপর হচ্ছে পিটা কি জিনিস, পিটা হচ্ছে তুমি 4-5 বা স্পেসিফিক, মানে ওইটা কত সেনসিটিভিটি লেভেল থাকে, সেটা কতটা কার্যকরী, ওই আর্টিকেলটা কতটা কার্যকরী সেটার একটা লেভেল থাকে। যদি তুমি 5টা আর্টিকেল ঘাটো, তাহলে তোমাকে লিখতে হবে, ধরো একটা আর্টিকেল তুমি ঘাটছো, সেই আর্টিকেলের স্যাটিসফ্যাকশন লেভেল হচ্ছে 55%, আর একটা আর্টিকেল ঘাটছো সেটার স্যাটিসফ্যাকশন লেভেল 47%, আর একটা ঘাটছো সেটার স্যাটিসফ্যাকশন লেভেল 50%। তাহলে তোমাকে এই পি এর মান বের করতে হলে এই 55, 47, 50 এই তিনটা যোগ করে তারপরে সেটাকে পার্সেন্টেজ করতে হবে, অর্থাৎ গড় করতে হবে। সেটাকে তুমি 3 দিয়ে ভাগ করে যেটা বের হবে, পার্সেন্টেজটা যেটা বের হবে, সেটাকে আবার ভগ্নাংশ আকারে নিতে হবে। ধরো এখানে যোগ করে ভাগ করে 50.7% বের হয়েছে, সেটাকে আবার ভগ্নাংশে যখন ভগ্নাংশ থেকে যখন আবার দশমিকে আনছে তখন হচ্ছে 0.507। তাহলে পি এর ভ্যালু হচ্ছে 0.507 সেটা। এখন তুমি যে রিসার্চ টাইটেল গুলো দেখবা, যে আর্টিকেল গুলো দেখবা, সেটা স্যাটিসফ্যাকশন যদি এরকম না হয়, যত হয় সেই তিনটা যোগ করে গড় করে তাকে আবার দশমিকে নিয়ে যত হয় সেটাই হবে তোমার পি এর নরমাল ভ্যালু। তারপর হচ্ছে কিউ। কিউ এর মান হচ্ছে, কিউ কিভাবে বের করবা, পি এর মান যেটা বের হবে 1 থেকে পি এর মান বাদ দিতে হবে, অর্থাৎ 1 মাইনাস পি, কিউ ইকুয়ালস টু 1 মাইনাস পি। তারপর গেল হচ্ছে ডি এর মান। ডি এর মানও এটা কনস্ট্যান্ট, সেটার মান হচ্ছে তোমার 0.05।
পয়েন্ট ডিগ্রি অফ অ্যাকুরেসি ডিজায়ার ইউজুয়ালি সেট আপ, মানে তোমার এটা সেট করে দেওয়া থাকবে যে 0.05% এটা তোমার সেট করে দেওয়া থাকবে। তাহলে তুমি যে মানগুলা পাইলা সেই মানগুলা এবার এই সূত্রে বসাও। জেড এর মান কনস্ট্যান্ট পাইছো 1.96, পি এর মান এটা তোমার রিসার্চ আর্টিকেলের উপর নির্ভর করতেছে, কিউ এর মান পি এর উপরে নির্ভর করতেছে, ডি এর মান তো কনস্ট্যান্ট। এটা করে দেখা গেল যে তোমার এইখানে বের হয়েছে 384, তার মানে তোমার 384টা ডাটা কালেক্ট করতে হবে। এখন যদি তুমি চাও যে না আমি এর থেকে বেশি করব সেটাও পারো, আবার স্যারকে যদি বলো যে স্যার 300 জন আমার পক্ষে কষ্টকর হয়ে যাচ্ছে আর একটু কমাই দেন, স্যার যদি চাই তো কমাই দিবে, ঠিক আছে এরকম। তাহলে এই স্যাম্পল সাইজটা কি বোঝা গেছে নাকি? জি ভাই বুঝতে পারছি। ট্রাই করলে দেখবা যে প্রবলেম আসবে, তারপরে আবার জিজ্ঞাসা করো, ঠিক আছে? আচ্ছা গেল। তারপর হচ্ছে স্যাম্পলিং টেকনিক। তুমি কিভাবে এই স্যাম্পলটা এই করবা, এটা আমি তোমাকে পিডিএফ বা ওয়ার্ডে দিব না, এটা পড়ে নিলে বুঝতে পারবা কিভাবে তুমি এটা নিছো, ঠিক আছে? যে আমি এক্সক্লুশন ক্রাইটেরিয়া বা ইনক্লুডিং ক্রাইটেরিয়া এগুলো ধরে যাদেরকে নেওয়া যায় তাদেরকে নিয়ে, যারা হসপিটালে অ্যাটেন্ডেড তাদেরকে নিয়ে এভাবে আমি স্যাম্পলটা কালেক্ট করছি। তারপর তুমি ডাটা যাদের নিছো এটা কোন প্রক্রিয়ায় নিছো, তুমি কি তাদের প্রশ্ন করে করে নিছো নাকি এমনি নিজে নিজেই বসাই দিছো? তখন তুমি বললা যে না আমি ফেস টু ফেস ইন্টারভিউ নিছি, তাদের প্রশ্ন করছি। তখন তুমি লিখলা যে না আমি ফেস টু ফেস কোশ্চেনারি ইন্টারভিউ, তাদের প্রশ্ন করে ইন্টারভিউটা নিয়েছি ফেস টু ফেস, সেটা লিখলাম। তারপর তুমি যে ডাটাটা নিছো এই ডাটাটা নেওয়ার সময় কি কি টুলস ব্যবহার করছো, মানে কি তুমি পেন নিছো, রাবার নিছো, ফাইল নিছো, বোর্ড নিছো, এগুলো জাস্ট। তারপরের বিষয়গুলো তোমাদের এরপরের যে বিষয়গুলো এটা হচ্ছে তোমার এই প্রপোজালের পরে যখন কাজ করবা তারও পরে ডাটা গ্রহণেরও পরের কাজ এটা, যে তুমি যখন ডাটা অ্যানালাইসিস করবা কি দিয়ে, তখন তুমি মাইক্রোসফট এক্সেল দিয়ে ওটা সাজাবা এবং একটা সফটওয়্যার আছে যার নাম হচ্ছে এসপিএসএস। এই এসপিএসএস দিয়ে হচ্ছে তোমার যে ডাটাগুলা নিছো সেই ডাটাগুলা অ্যানালাইসিস হবে। সেজন্য এইখানে এটা লেখা যে আমি মাইক্রোসফট এক্সেল ব্যবহারের মাধ্যমে এসপিএসএস এর মাধ্যমে এই যে ডাটাগুলা নিছি সেই ডাটাগুলার ফ্রিকোয়েন্সি, পার্সেন্টেজ এগুলো আমি চেক করব। এটা কি বিষয়, ফ্রিকোয়েন্সি কি, পার্সেন্টেজ কি, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কি, এটা আসবে আরো পরে, ঠিক আছে? আর অ্যানালাইসিস বিষয়টাই হচ্ছে আরো পরে। অতএব এখানে যেটা লেখা আছে তুমি এটা জাস্ট লিখে দিবা বা এটা দিয়ে সাবমিট করবা। এরপর তুমি যে ডাটা প্রেজেন্টেশন করবা, তুমি বললা যে তুমি কিভাবে এটা প্রেজেন্টেশন করবা। এই ডাটা প্রেজেন্টেশনও করা হয় দুই ভাবে, একটা হচ্ছে পাই চার্ট, তোমাকে একটু দেখাইলে ভালো হতো, দেখাই। এই যে একটা চার্ট দেখতেছো না, এটা হচ্ছে নরমাল চার্ট, ঠিক আছে? টেবিল চার্ট, এটা হচ্ছে টেবিল চার্ট। আর পাই চার্টটা তাহলে কোনটা? এই যে এটা হচ্ছে পাই চার্ট, ঠিক আছে? এই যে পার্সেন্টেজ দেখাই দিছে, ঠিক আছে? এটাকে বলে পাই চার্ট। তাহলে আমি এটা কিভাবে প্রেজেন্টেশন করব, পাই চার্টের মাধ্যমে অথবা টেবিল চার্টের মাধ্যমে আমি এটা প্রেজেন্টেশন করব, ডাটা প্রেজেন্টেশন। তারপর ইথিক্যাল কনসিডারেশন, তুমি যে রিসার্চটা করতেছো তোমার এখানে কোনো আছে কিনা, অথরাইজ আছে কিনা, ঠিক আছে? নিটর থেকে তুমি যেখান থেকে ডাটাটা গ্রহণ, তোমাকে যারা পাঠাইছে সেইখান থেকে তোমাকে দিছে, পাস দিছে কিনা, ঠিক আছে? সেই বিষয়গুলো লিখতে হবে। তারপর হচ্ছে লিমিটেশন, তুমি এটা প্রপোজালের ভেতরে না, এটা হচ্ছে তুমি রিসার্চ যখন ফাইনালি করবা তখন, যে তুমি যে রিসার্চটা তোমাকে করতে দেওয়া হয়েছিল
সেই রিসার্চটা করতে যায় তুমি অনেক কিছু মিস করছো, অনেক কিছু বাধ্যবাধকতার কারণে করতে পারো নাই, মানে তোমার যেসব গাফলতি হয়েছে, যেসব প্রবলেম হয়েছে কিন্তু ভুলেই ধরো করো নাই, সেই সব এই লিমিটেশনের ভেতরে লিখতে হবে যে না আমি এটা করতে চাইছিলাম কিন্তু এটা করতে পারি না, এটা আমার লিমিটেশন। ঠিক আছে, ধরো আমি 500 লোকের ইন্টারভিউ নেওয়ার কথা ছিল, আমি সেখানে 150 লোকের ইন্টারভিউ নিয়েছি, এটা আমার লিমিটেশন। ঠিক আছে, এই আর কি বিষয়। তারপর চ্যাপ্টার 4, চ্যাপ্টার 5, চ্যাপ্টার 6, চ্যাপ্টার 7, চ্যাপ্টার 7 ও তো তোমার দেখাই দিছি রেফারেন্সটা। আর চ্যাপ্টার 4, 5, 6 এটা হচ্ছে পরে, আগে সাবমিট হবে, এটা সাবমিট হবে, তারপরে প্রপোজালটা অ্যাপ্রুভ হবে, তারপরে যখন ডাটা কালেকশন হয়ে যাবে তারপরে হচ্ছে তোমার এই তিনটা কাজ। চ্যাপ্টার 4, 5, 6 এটা হচ্ছে তোমার ডাটা কালেকশনের পরের কাজ। তো দেখো আমি রেফারেন্সিং এর বিষয়টা তোমাদের আরেকটু বলে দেই। সেটা এটা কেন জোর দিতেছি, কারণ এটা হচ্ছে সবথেকে বেশি সেনসিটিভ বিষয়, এবং এটার কাজ যেহেতু প্রতিটা প্যারাতেই আছে, সেহেতু তোমাদের আবারও বলে দিতেছি যে যদি দুইটা নাম থাকে তাহলে শুধু প্রথম সংখ্যাটা বসবে, প্রথমটা বসবে। যেমন এখানে মামুন, মাহমুদ, শুধু মাহমুদ আর সাথে সালটা বসছে। আর ইয়ার অফ পাবলিকেশনের ক্ষেত্রে যখন বসছে তখন কিন্তু পুরো যতজন আছে সবার এটাই বসছে। ঠিক আছে, অতএব এই জিনিসটা মাথায় রেখে কি করবা। আর ফুল স্টপ কিন্তু যে দেখবা মানে চলে আসবে যখন তুমি লাইন শেষ করছো, দেখবা যে এই যে এটা লেখার আগেই তুমি ফুল স্টপ বসাইতেছো, মানে এই ফুল স্টপটা হবে একদম শেষে। হ্যাঁ, এটা আগে দেওয়া যাবে না, এটা দিতে হবে সবার শেষে। তো এই হচ্ছে পুরা প্রপোজালের বিষয়গুলা। এখন তোমাদের কি কি সমস্যা আছে এখন বলো। ভাই ওই যে স্যাম্পল সাইজে ওইখানে আপনার সেনসিটিভের যে চারটা দেখাইছিলেন, এটা কি হচ্ছে লিটারেচার রিভিউ থেকে নেওয়া? হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে লিটারেচার, তুমি যে লিটারেচার রিভিউ থেকে নেওয়া না, সেখান থেকে হইতে পারে, আবার তুমি অন্যগুলো আর্টিকেল দেখতে পারো। ধরো তুমি যে টাইটেলটা ভাবতেছো, ঠিক আছে, এই টাইটেলটা তুমি গুগল স্কলারে সার্চ দিবা, দেখবা যে কোন আর্টিকেলের এই স্যাটিসফ্যাকশন লেভেল কত। ঠিক আছে, এটা ওইখানে থাকবে, যে আর্টিকেলটা তুমি সার্চ দিবা ওইখানে থাকবে। এখানে দেখবা যে ওই আর্টিকেলের এভাবে তুমি 5টা আর্টিকেল তুমি দেখছো, 5টা আর্টিকেলের গড় বের করছো। ঠিক আছে, গড় বের করে তাকে তুমি দশমিককে নিছো, তাহলে পি এর মানটা পেয়ে গেছো। তাহলে পি এর মান থেকে তুমি এন এর মানটাও পেয়ে গেছো। তাহলে মানে এটা দ্বারা তুমি কি বুঝলা? এটা দ্বারা বুঝলা যে ধরো প্রথম যে লোকটা করছে সে ধরো 200 জন নিয়ে করছে, পরের জন 300 জন, পরের জন 150 জন। তা এভাবে আমরা একটা গড় করে দেখলাম যে না, আমি যদি তাহলে 180 জন নিয়ে কাজ করি তাহলে ওরা যে একটা ভ্যালু পাইছে, একটা মান পাইছে, আমিও এরকম একটা মান পাবো। এই জন্য 3-4টা আর্টিকেল নিয়ে তাদের স্যাটিসফ্যাকশন লেভেল নিয়ে কাজ করলে দেখা যাবে যে যে মানটা পাওয়া যায় সেই মানটা নিয়ে কাজ করলে তোমার ফিডব্যাকটা ভালো আসে। ঠিক আছে, একটা স্যাটিসফ্যাকশনের লেভেলের যেটা যে 3টা 4টা এরকম কোন কি নির্দিষ্ট আছে যে সর্বনিম্ন এতটা সর্বোচ্চ না এতটা? না 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 না, তুমি 2টা নিতে 3টা নেওয়াই ভালো। ঠিক আছে, জি জি, 3টা নেওয়া ভালো, এর বেশিতে আবার বেশি হয়ে যায়। বা এই স্যাম্পল সাইজটা বড় হয়ে যায়। স্যাম্পল সাইজ, হ্যাঁ স্যাম্পল সাইজও বড় হতে পারে, আবার বেশি এত করার দরকার কি, যেহেতু 3টা নিলেই তোমার হয়ে যাচ্ছে, 3টা নিতে পারো। এটা নির্দিষ্ট কোনো নেই, বাধা ধরার সূত্র নাই যে তোমার 3টাই নিতে হবে, এটা নাই। এখন বলো মানে কারো কোনো আছে কিনা?
কাইয়ুম, পার্থ, আবু বকর। ভাই সত্যি আজকে মানে অনেক কিছু জানতে পারছি, সত্যি কথা। আর আসলে নিজে যদি কাজ না করি আসলে এটা মানে ভুলটা আমরা ধরতে পারবো না ভাই। আগে তো নিজেদের কাজ করা লাগবে ভাই। জি ভাই, এটা এটা একবার সঠিক কথা বলছে ভাই। আগে নিজের আগে দেখতে হবে ভাই। ভাই আপনাকে মানে টেক্সট দিলে তো কোনো সমস্যা হবে না ভাই, মানে এমনিতে যদি নক দেই। না রে কি বলিস না ভাই যদি কিছু মনে না করেন, যদি এগুলো আমাদেরকে দিতেন ভাই। হ্যাঁ অবশ্যই দিব। আরো দুটো আর্টিকেল আপনি ওপেন করছিলেন ভাই, ওই দুটো আর্টিকেল যদি দিতেন। আপনি যে রিচার্জ করছিলেন ওইটার কি পিডিএফটা দেওয়া যায় আমাদের? হ্যাঁ দিয়ে দেব না পিডিএফটা, ঠিক আছে? জি জি ভাই, ধন্যবাদ আচ্ছা ভাই। আচ্ছা আচ্ছা, তোরা ই করিস, নাইলে আবার মানে এগুলো নিয়ে কাজ করতে গেলে সমস্যা ফেস করবি, ঠিক আছে? আর কাজ না করলে ফেস করবি না। জি ভাই, কাজ করতে হবে ভাই। না যে রিসার্চে কেন তোদের টেক্সট এবং মানে লিটারেচার বেশি সমস্যা করবে হচ্ছে লিটারেচার রিভিউ 1 আর 2 হচ্ছে রেফারেন্স, বুঝছস? এই দুইটাই হচ্ছে বেশি ঝামেলা করবে। এই দুইটা নিয়ে ঠিক করতে পারলে তোর এটা অ্যাপ্রুভ হয়ে যাবে এবং কাজ করেও মজা পাবে। আপনার তো মনে হয় ই করছিলেন এইভাবে যে লিখছিলেন, ওইটা কি ওই ফাইলটা কি আছে? কোনটা রে? আপনার যেমন এই যে আমাদের এখন বুঝাইলেন, এই নিয়মে তো আপনিও লিখছিলেন একটা আপনার নিজের, সেটা কি দেখানো যাবে? মানে আমার হয়েছে কি, মানে আমাদের যখন না করাইছে বুঝছিস, মানে এই রিসার্চ প্রপোজালটা বুঝছো, মানে এগুলো ক্লাস নিছে, ক্লাস নেওয়ার পরে স্যার বলছে যে তোমরা এক একজন 20টা করে আর্টিকেল প্রিন্ট করে নিয়ে আসবা। তা আমরা ভাবছি এই 20টা করে এক একজন আর্টিকেল প্রিন্ট করে নিয়ে আসবো, এ তো অনেক বেশি হয়ে যাচ্ছে। তা আমরা সবাই 5-10টা করে আর্টিকেল প্রিন্ট করে নিয়ে গেছি। তা বলতেছে ঠিক আছে, তোমরা জায়গায় বসে পড়াইছে ওইগুলো, তারপরে বুঝাইছে তোমাদের এটা এখান থেকে লিখতে হবে। যার কারণে আমার মেইন যে ওই যে প্রপোজালটা দিছিলাম স্যারের কাছে, ঠিক আছে, ওই প্রপোজালটা আমি খুঁজে পাইতেছি না। পরে তবুও আমি অনেক মানে ইমেল ঘাটাঘাটি করে একদম প্রথম কিছু অবস্থার আমি এই প্রপোজালটা পাইছি। তাও পরে দেখি ওইটাই যে আরেকটার ভিতরে ঢুকে গেছে। হ্যাঁ, তবে এইখান থেকে আমি এই প্রপোজালটা কাট করে আর এই পুরো রিসার্চটা কাট করে তোদের দিয়ে দিব না, ঠিক আছে? এই যেমন প্রথম অবস্থার দিকে এটা করছিলাম, স্যার একটু একটু করে দেখাইতো, আর এই যে আমার ছিল এটা, আর একটু একটু করে করতাম। টাইটেল, ইন্ট্রোডাকশন, এটা আমি পাঠাই দিব না তাইলে, ঠিক আছে? জি ভাই, কাইন্ডলি যদি পাঠাতে ভাই। আপনি কয়টা আর্টিকেল পড়ছিলেন আপনার রিসার্চ করার জন্য, বা সবাই কি রকম আর্টিকেল পড়ছিল তার নিজেদের ই করার জন্য আর্টিকেল পড়ছিল? আর্টিকেল তো মানে মোটামুটি অনেকই পড়া লাগছে, কারণ যখন আমি এই যে লিটারেচার রিভিউ যখন করা লাগবে, বুঝছো, মানে 5 পেজ লিটারেচার রিভিউ দেয়া লাগবে, 5 পেজ। তা আমার যদি 5টা পেজ হয় আর এক একটা পেজে যদি আমি ধরলাম 2টা করেই প্যারা হয়, তাই না? 2টা করে প্যারা হয়, তাহলেও তো আমার মোটামুটি 10টা আর্টিকেল পড়া লাগতেছে। আর মূলত পড়তে হয় তারও বেশি, কারণ অনেক আর্টিকেল থাকে সেখান থেকে নেওয়ার মতো কিছু থাকে না। সেরকম অবস্থা যদি হয় তাহলে তোর আরো বেশি পড়া লাগবে। যেমন এই যে একটা বিষয় লিখছে, ঠিক আছে, এই যে একটা পয়েন্ট প্যারা লিখছে, এটাও কিন্তু একটা আর্টিকেল থেকে নেওয়া। এরকম প্যারা যদি হয় তাহলে তো তোর আরো বেশি 20-30টা আর্টিকেল পড়া লাগবে। আর যদি এই যে এইরকম বড় হয় তাহলে হয়তো তোর 10-12টা পড়া লাগবে। এই যে এরকম বড় হইলে তো 10টা হইলেই এনাফ, কিন্তু 10টা তো অ্যাকুরেটলি আর হবে না, আরো অনেকগুলো এই করতে হবে, পড়তে হবে। ডাউনলোড করে রাখবি, বুঝছিস? মানে একটা জিনিস হয় কি,
যে তোর মনে হবে যে না আমার তো ইন্টারনেট আছে, আমি আবার সার্চ দিয়েই করব, ঠিক আছে? যে কোনো ইসের পিডিএফটা ডাউনলোড করে নিবি, ডাউনলোড করে নিয়ে আবার অনেক সময় দেখা যায় যে ট্যাবে থাকলে ভালো করে করা যায় না ওইভাবে, অতএব সেটা প্রিন্ট করে তুই করতে পারিস, আন্ডারলাইন করতে পারিস যে আমি এই লাইনগুলো ব্যবহার করব, এই লাইনগুলো সাজায় এইভাবে লিখবো, সেটাও হয়। ঠিক আছে, হ্যাঁ বল কি বলতেছিলি? এই যে রিসার্চ ওয়ার্ড, আপনি যে ওয়ার্ড ফাইল করলেন, প্রপোজালটা দিছিলেন, আছে কোনো ওই যে ওয়ার্ডের সাইজ? হ্যাঁ 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 হ্যাঁ, সাইজ আছে, সাইজ আছে, সাইজ আছে। তোর এই যে ইসে যেটা বল মানে মেইন যে লাইনটা, ঠিক আছে, হেডলাইনটা হবে 14, ঠিক আছে, হেডলাইনটা হবে 14, আর অন্যান্য যে লাইনটা টেক্সট লাইনটা হবে 12। অন্য কোনো কালার দেওয়া যাবে না, শুধু ব্ল্যাক কালার? না, অন্য কালার ব্যবহার করা যাবে না। যখন তোমার ওইটা হয়ে যাবে তখন বিভিন্ন কালার ব্যবহার করতে পারবা, সমস্যা নেই। এমনি কোনো চার্ট তুমি দেখছো একটা রং চং করবা, সেটা দিতে পারো, সমস্যা নেই। এটা সামঞ্জস্য রেখে কালার দিয়ে দিতে পারো। যেমন এই যে এখানে একটু কালার ব্যবহার করা হয়েছে, এরকম কালার দিতে পারো, বিষয়টা যাতে একটু সুন্দর লাগানোর জন্য করতে পারো। আর কারো কিছু আছে ভাই? আচ্ছা, একটা